শুভ সকাল। সুপ্রিয় অরুয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, অরুয়াল বহুমুখী অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পিঙ্কি দাশগুপ্ত, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান। আজকে শনিবার, তো সেই অনুযায়ী আমাদের দ্বিতীয় পিরিয়ড তোমাদের বিজ্ঞান ক্লাস দিয়ে শুরু। তো আজকে আমরা তোমাদের সামনে বিজ্ঞান ক্লাস করতে এসেছি আমি। আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল তৃতীয় অধ্যায় হৃৎপিণ্ডের যত কথা এর পাঠ রক্ত নিয়ে। তো গত ক্লাসে আমরা পড়িয়েছি রক্ত কি, রক্তের উপাদান কয়টি, রক্তরস ও রক্তকণিকার বৈশিষ্ট্যসমূহ, লোহিত রক্তকণিকার বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা গত ক্লাসের পড়াটা সম্পূর্ণ কমপ্লিট করেছো। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আবারও ওইটা নিয়ে একটু আলোচনা করছি। তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। রক্ত কি? প্রাণীদেহের মধ্যে এক ধরনের লাল রঙের তরল পদার্থ পাওয়া যায়, যা অস্বচ্ছ, কিছুটা ক্ষারধর্মী। আর সেই জিনিসটা কি বলা হচ্ছে, সেই তরল পদার্থকে বলা হচ্ছে রক্ত। আর একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ ছিল কত? 5 থেকে 6 লিটার। অর্থাৎ মানুষের ওজনের 8 ভাগ হচ্ছে তার শরীরের রক্তের পরিমাণ। রক্তের উপাদান ছিল দুটি, যথা রক্তরস ও রক্তকণিকা। রক্তরস কি তাও আমরা বলেছিলাম। দেহের একজন সুস্থ মানুষের দেহের 55% হচ্ছে রক্তরস এবং বাকি 45% হচ্ছে রক্তকণিকা। রক্তের মধ্যে হিমোগ্লোবিন যুক্ত একটা রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকার কারণে রক্তের রং লাল হয়। আর রক্তের তরল অংশকে বলা হচ্ছে প্লাজমা বা রক্তরস। রক্তরসের কাজ কি ছিল? দেহের খাদ্যসার পরিপাকতন্ত্র থেকে খাদ্যসার শরীরের সকল জায়গায় বহন করা, প্রতিরোধমূলক বিভিন্ন ধরনের কাজ করা, যেমন জীবাণু ধ্বংস করা, বাইরে থেকে আগত জীবাণুকে ধ্বংস করা, দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি করা ছিল সেই রক্তরসের কাজ। তারপর আছে আমাদের রক্তকণিকা। গত ক্লাসে পড়িয়েছি লোহিত রক্তকণিকা সম্পর্কে। লোহিত রক্তকণিকা ছিল দ্বিউত্তল, অবতল বা চাকতির মতো। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 3 থেকে 4 মাস ছিল। ওর মধ্যে হিমোগ্লোবিন নামক তরল রঞ্জক পদার্থের কারণে লোহিত রক্তকণিকার রং লাল। একে সংক্ষেপে আরবিসিও বলা হয়। আর স্তন্যপায়ী প্রাণীদের দেহের রক্তের রং লাল, আর বাকি অমেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং ছিল সাদা। লোহিত রক্তকণিকার কাজও আমরা পড়েছি। লোহিত রক্তকণিকা কি করতো? দেহের প্রতিটি অংশে অক্সিজেন পরিবহন করা, তারপর দেহ থেকে বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন করার জন্য কিডনিতে পরিবহন করা ছিল লোহিত রক্তকণিকার কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি বা শ্বেত রক্তকণিকার কাজ কি? তো হিমোগ্লোবিন না থাকার জন্য রক্তের রং অনেক সময় সাদা হয়, আর সেই জিনিসটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। হিমোগ্লোবিন না থাকার জন্য রক্তকে বলা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এটি নিউক্লিয়াসবিহীন অথবা নিউক্লিয়াসযুক্ত হিমোগ্লোবিনবিহীন নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ, আর এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আমি বোর্ডে শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যসমূহ লিখে দিচ্ছি। শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য। শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন। হিমোগ্লোবিনবিহীন, তারপরে কি? বড় নিউক্লিয়াস যুক্ত। বড় কোষ।
এর আয়ু 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ, এর গড় আয়ু 1 থেকে 15 দিন। তারপরে ছিল শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো দেহের আকৃতির পরিবর্তন ঘটাতে পারে। শ্বেত রক্তকণিকা কি করছে? অ্যামিবার মতো দেহের আকৃতির পরিবর্তন ঘটাতে পারে। তারপর শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটিস মানবদেহের বাইরে থেকে আগত জীবাণুসমূহকে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় নষ্ট করে দেয়। মানবদেহের প্রতি ঘন মিলিলিটারে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4 থেকে 10,000 হয়। মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে মানবদেহের প্রতি ঘন মিলিমিটারে এর কণিকার সংখ্যা 4 থেকে 10,000 হয়। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। আর শ্বেত রক্তকণিকার মধ্যে ডিএনএ উপস্থিত। শ্বেত রক্তকণিকায় ডিএনএ বিদ্যমান থাকে। শ্বেত রক্তকণিকায় ডিএনএ উপস্থিত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, হিমোগ্লোবিনবিহীন রক্তকণিকাকে বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, সংক্ষেপে WBC। শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যসমূহ কি? শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন, শ্বেতকণিকার নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ, শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন, শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো দেহের আকৃতি পরিবর্তন ঘটায়, শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু নষ্ট করে। মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে শ্বেত রক্তকণিকার পরিমাণ থাকে 4 থেকে 10,000। তারপর শ্বেত রক্তকণিকায় ডিএনএ উপস্থিত থাকে। শ্বেত রক্তকণিকা 2 ভাগে বিভক্ত। শ্বেত রক্তকণিকা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে দেখো। শ্বেত রক্তকণিকা 2 প্রকার। শ্বেত রক্তকণিকা তো 2 প্রকার। এখন কি কি তোমরা একটু দেখো। এক গ্রানুলোসাইট বা দানা বিহীন, আরেকটা হচ্ছে কি গ্রানুলোসাইট। বা দানা যুক্ত। শ্বেত রক্তকণিকা 2 প্রকার, এক গ্রানুলোসাইট বা দানাবিহীন, আর এটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত।
তো অ্যাগ্রানুলোসাইটের বৈশিষ্ট্যটা কি একটু দেখো তোমরা। অ্যাগ্রানুলোসাইট আবার দুই ধরনের আছে, যথা লিম্ফোসাইট এবং মনোসাইট। আমি বোর্ডে চিত্র এঁকে রেখেছি। অ্যাগ্রানুলোসাইট আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা এবং মনোসাইট হচ্ছে ছোট নিউক্লিয়াসযুক্ত বড় কণিকা। লিম্ফোসাইট এবং মনোসাইট মানবদেহের টনসিল, প্লিহা ইত্যাদি অংশ অবস্থিত হয়। এর কাজ হচ্ছে দেহে অ্যান্টিবডি তৈরি করা, দেহে প্রবেশকৃত জীবাণু ধ্বংস করা। আর গ্রানুলোসাইট তিনটি অংশে বিভক্ত, যথা নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এই তিন ধরনের কণিকা নিয়ে আমাদের গ্রানুলোসাইট বা দানাযুক্ত যে শ্বেত রক্ত কণিকা সেটা গঠিত হয়। এটা তিনটি অংশে বিভক্ত, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর এই যে গ্রানুলোসাইট, এর সাইটোপ্লাজম এর মধ্যে সূক্ষ্ম দানাযুক্ত আছে। ওই গ্রানুলোসাইট হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে দেহের অ্যালার্জি প্রতিরোধ করে, এবং বেসোফিল নামক কণিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহিকার মধ্যে রক্ত পরিবহনে, মানে রক্ত যেন জমাট না বাঁধে তার জন্য সাহায্য করে। বেসোফিল হেপারিন নামক কণিকা নিঃসরণ করে এবং রক্তবাহিকার মধ্যে রক্ত যেন জমাট বাঁধতে না পারে সেই দিকে খেয়াল রাখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যসমূহ এবং তার গঠন অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব অণুচক্রিকা নিয়ে। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে অণুচক্রিকা। রক্তের তো তিন ধরনের কণিকা ছিল, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এবং অবশিষ্ট যে কণিকাটা আছে তার নাম হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকাকে সংক্ষেপে প্লেটলেট বলা হয়। এগুলো গোলাকার, ডিম্বাকার হতে পারে। এদেরকে প্লেটলেট বলা হয়। অণুচক্রিকা গোলাকার, ডিম্বাকার হতে পারে। ডিম্বাকার হতে পারে। এটা সাইটোপ্লাজম যুক্ত দানাদার। সাইটোপ্লাজম যুক্ত দানাদার কণা। অণুচক্রিকা সাইটোপ্লাজম যুক্ত দানাদার। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং গলজি বস্তু উপস্থিত। মাইটোকন্ড্রিয়া অণুচক্রিকার মধ্যে উপস্থিত নিউক্লিয়াসে মাইটোকন্ড্রিয়া এবং গলজি বস্তু থাকে। এর গড় আয়ু 5 থেকে 10 দিন। অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, লোহিত রক্তকণিকার গড় আয়ু ছিল 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 10 দিন। আর অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। এখন সুস্থ মানবদেহে অণুচক্রিকার পরিমাণ কত? সুস্থ মানবদেহে অণুচক্রিকার পরিমাণ প্রায় 2.5 লক্ষ। মানবদেহে অণুচক্রিকার পরিমাণ 2.5 লাখ। পরিমাণ 2.5 লাখ। তো অণুচক্রিকার কাজ কি?
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের এই অনুচক্রিকা। যদি অনুচক্রিকা না থাকতো, মানুষের শরীরের কোনো অঙ্গ যদি কাটতো, তাহলে শরীরের সমস্ত রক্ত শরীর থেকে বের হয়ে যেত এবং মানুষ তাৎক্ষণিক মারা যেত। এই যে আমরা আঙ্গুল কাটি, মাথার আঘাত পেলে রক্ত আসে, সেই রক্তটা খুব সহজেই খুব তাড়াতাড়ি জমাট বাঁধে। আর তার কারণ হচ্ছে সেই অনুচক্রিকা। অনুচক্রিকা অনুচক্রিকার কারণেই মূলত রক্তটা দ্রুত জমাট বাঁধতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পড়ব রক্তের কাজ। রক্তের কাজ কি? আমরা তো রক্ত কি জানতে পারলাম, রক্ত রক্তের উপাদান কয় প্রকার, প্রত্যেকটা কণিকা এবং রক্তরসের বৈশিষ্ট্যসমূহ এবং তার কাজ জানতে পেরেছি। এখন টোটালি রক্তের কাজ কি, সর্বোপরি রক্তের কাজ কি তা আমরা জানবো। রক্তের প্রত্যেকটা উপাদানের ভিন্ন ভিন্ন কাজ আমরা জেনেছি। এখন সম্পূর্ণভাবে যদি আমরা তার উপাদানগুলোকে আলাদা না করি, তবে রক্তের কাজটা কি সেটা আমরা একত্রিতভাবে জানতে চাইছি। দেখো, রক্তের কাজ। প্রথমে রক্তের কাজটা কি এটা একটু জানি আমরা। রক্ত অক্সিজেনকে ফুসফুসে নিয়ে যায়, ফুসফুস হতে হতে টিস্যু কোষে নিয়ে যায়। রক্ত অক্সিজেনকে রক্ত অক্সিজেনকে ফুসফুস হতে টিস্যু কোষে এবং কার্বন ডাই অক্সাইডকে টিস্যু কোষ হতে ফুসফুসে নিয়ে যায়। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে কিডনিতে পরিবহন করে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে কিডনিতে পরিবহন করে। তারপরে দেখো, পরিপাকৃত খাদ্য সার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে। আমরা খাবার খাওয়ার ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই সম্পূর্ণ শক্তি টিস্যু কোষে বহন করে। পরিপাকৃত খাদ্য সার টিস্যু কোষে পরিবহন করে। তারপর রক্তের আরেকটা কাজ হচ্ছে বাইরে থেকে প্রবেশকৃত জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। রক্ত বাইরে থেকে প্রবেশকৃত জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। একটু আগে আমরা পড়েছি রক্তের শ্বেত রক্ত কণিকা নামক যে কণিকাটা আছে, তা বাইরে থেকে আগত মানে জীবাণুকে ফেগোসাইটিস প্রক্রিয়ায় ভঙ্কন করে দেহে অ্যান্টিবডি তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও দেখো রক্তের কাজ। রক্ত অক্সিজেনকে ফুসফুস হতে টিস্যু কোষে এবং কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু কোষ হতে ফুসফুসে নিয়ে যায়। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে কিডনিতে পরিবহন করে। পরিপাকৃত খাদ্য সার টিস্যু কোষে পরিবহন করে এবং বাইরে থেকে প্রবেশকৃত জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এতটুকু সময়ে আমরা যা পড়েছি তোমরা পড়েছো। তোমরা বাসায় অবশ্যই পড়বে। আমরা আগামী ক্লাসে রক্তের অন্য আরেকটা অবস্থা নিয়ে আলোচনা করব। আর আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করো। 2 রক্তকণিকা সমূহের পার্থক্য। লিখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ দেখে নাও। বাড়ির কাজ হচ্ছে শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করো। রক্তকণিকা সমূহের পার্থক্য লিখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই আজকে পড়াটা বুঝতে পেরেছো এবং বাড়ির কাজটা শেষ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আর বেশি নয়। আশা করছি তোমরা প্রত্যেকে আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলে। তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।